গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে জটিলতা এই সপ্তাহে কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা এরই মধ্যে ৫৮,০০০ ছাড়িয়ে গেছে। ইরানের সাথে সংঘাত চলার সময় ১৬ জুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় পুতিনের উপর চটেছেন ট্রাম্প। এদিকে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে ৫ আগস্ট দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। জানাবো সেই খবর। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে জটিলতা এই সপ্তাহের মধ্যেই কাটবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন ফিলিস্তিনি, যার মধ্যে পানি সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয় ৬ শিশু। শারমিন স্বপ্নের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। হামলায় এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৮০০ জনেরও বেশি নিহত হয়েছেন। শুধু ত্রাণ নয়, খাবার পানি সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। নির্বিচার গুলি ও বোমাবর্ষণ করা হচ্ছে তাদের উপর। রবিবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহ কেন্দ্রে পানি সংগ্রহের সময় নতুন করে অন্তত ১০ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। ঘটনার দায় স্বীকার করে আইডিএফ জানায়, পানি নিতে আসা ওই ফিলিস্তিনিদের উপর ভুলে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজা শহরের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিশিষ্ট চিকিৎসা পরামর্শদাতা আহমেদ কান্দিলও রয়েছেন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি মার্কিন দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে জটিলতা এই সপ্তাহের মধ্যেই কাটবে বলে আশা করছেন ট্রাম্প। আমরা কথা বলছি এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা বিষয়টি ঠিক করে ফেলব। এদিকে অতি দ্রুত জ্বালানি সরবরাহ না হলে গাজার গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ভেঙে পড়তে পারে। হাসপাতাল, স্যানিটেশন সেন্টার এবং খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ, ডব্লিউএইচও, ডব্লিউএফপি এবং ইউএনআরডব্লিউএ সহ জাতিসংঘের ৮টি সংস্থা। শারমিন স্বপ্না, ৭১। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে কলম্বিয়ায় একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ ২০টির বেশি দেশ অংশ নেবে। সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বগোটায় আগামী ১৫ ও ১৬ জুলাই এই সম্মেলন হবে। দ্য হেগ গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে। সংশ্লিষ্ট কূটনীতিকরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে এখনো পর্যন্ত জোটের প্রতিটি দেশ নিজের মতো করে পদক্ষেপ নিয়েছে। তবে দ্য হেগ গ্রুপের সদস্য ও সমর্থক দেশগুলো এখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের তাণ্ডবে এ পর্যন্ত ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরানের সাথে সংঘাত চলার সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল। ১৬ জুলাই চালানো ইসরায়েলি বিমান হামলায় মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছিলেন। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৬ জুন পশ্চিম তেহরানের একটি ভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সাথে একটি বৈঠকে বসেছিলেন পেজেশকিয়ান। তখন ওই ভবনে মিসাইল ছোড়ে ইসরায়েল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ওই সময় বৈঠক করছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচার বিভাগের প্রধান এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা। ফার্স নিউজ জানিয়েছে, ভবনটিতে ঢোকার ও বের হওয়ার ৬টি পয়েন্টে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ সময় ভবনটির বেসমেন্টে বৈঠক করছিলেন ইরানি কর্মকর্তারা। হামলার বিষয়ে আগে থেকেই প্রস্তুতি থাকায় তারা আরেকটি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে বের হয়ে যেতে সমর্থ হন।
ইরান ও ইসরায়েলের যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক কেমন তা নিয়ে চলছে আলোচনা। ইরান ও ইসরায়েলের মাঝে গত জুনে 12 দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে আছে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কে কেমন প্রভাব ফেলেছে? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধের শেষ পর্যায়ে কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা ছিল নজিরবিহীন, কারণ কাতার ওই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। আরব উপসাগরীয় দেশগুলো আল উদাইদ বিমান ঘাঁটির উপরে হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দাও জানিয়েছিল। ইরানের হামলার পর সৌদি আরব প্রতিক্রিয়া জানিয়েছিল তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে দেখা গেছে। বিশেষ করে গত 8 জুলাই জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাৎ হয়। যদিও 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে হওয়া চুক্তি বিশ্বজুড়ে আলোচনায় আসে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, এই হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, তবে তিনি আশা করেন সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত হলো কিছু গুটি কয়েক আরব দেশের মধ্যে একটি, যাদের ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গে সম্পর্ক আছে। বিশ্লেষকদের মতে এই কারণে তাদের জন্য কোনো এক পক্ষ বেছে নেওয়া কঠিন হয়ে পড়েছে এবং তারা সবার আগে শান্তি এই পররাষ্ট্রনীতি অনুসরণ করতে বাধ্য হয়েছে। সরকারি পর্যায়ে ইরানের উপর ইসরায়েলের হামলা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, কুয়েত এর মধ্যে অন্যতম। এই কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। তবে অন্যান্য দেশের মতো কুয়েতও ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে। এদিকে আঞ্চলিক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে ওমান। দেশটি এই বছর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। হুথি আন্দোলন বা হুসি আন্দোলন, যার আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ অর্থাৎ আল্লাহর সমর্থক, একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন যা 90 দশকে ইয়েমেনে জন্ম নেয়। তবে এই হুথিদের নেপথ্যে কারা, তারা কিভাবে অস্ত্র সহায়তা পায়, কারাই বা সাহায্য করছে হুথিদের? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে ডুবে যায় একটি কার্গো জাহাজ। এই ঘটনায় উদ্ধার করা হয়েছে 10 জন ক্রুকে। 2023 সালের নভেম্বর থেকে প্রায় 70টি বাণিজ্যিক জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। একটি জাহাজ দখলসহ ডুবিয়ে দেওয়া হয়েছে 4টি জাহাজ। যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলা চালাতে হুথিদের সহায়তা করছে ইরান। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বলছে, ইয়েমেনে গৃহযুদ্ধের সময় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান হুথিদের কাছে ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের অস্ত্র পাচার করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। কেবল রাজনৈতিকভাবে হুথিদের সমর্থন করার কথা জানিয়েছে দেশটি। হুথিদের উপর ইরানের সরাসরি নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট না হলেও ইরানি অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তা ছাড়া হুথিদের এই পর্যায়ের হামলা করার সক্ষমতা নেই বলে জানান মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। ইরান ইয়েমেনে ড্রোন তৈরি কারখানা গড়ে তুলতে হুথিদের সহায়তা করে থাকতে পারে। এছাড়া হুথিরা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছ থেকেও সামরিক পরামর্শ ও সহায়তাও পেতে পারে। চলতি বছর ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায় ইসরায়েল।
এর জবাবে ইরান ইসরায়েলের উপর বিমান হামলা চালায়। এর আগে গেল বছর সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপর একের পর এক হামলা চালিয়ে আসছে। সব মিলিয়ে ইসরায়েল ও মার্কিন হামলায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান ও হিজবুল্লাহ। তবে ইরান এবং হিজবুল্লাহর উপর এসব আক্রমণ তাদের মিত্র হুথি বিদ্রোহীদের যে কোনো সহায়তা দেওয়ার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে তা এখনও স্পষ্ট নয়। চৈতি সরওয়ার, ৭১। ইউরোপীয় ইউনিয়ন ইউর সাথে সকল পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার জবাবে অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইউর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। তিনি জানান, নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত আছে। ইইউ ১ আগস্টের আগ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবে বলেও জানান তিনি। এর আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইইউর পণ্যে ৩০% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলেও জানান তিনি। এদিকে ইইউর পণ্যের উপর ট্রাম্পের শুল্ক আরোপকে মুখে কষাঘাত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বিয়ার্ন লাঙ্গে। এই বিষয়ে তিনি পাল্টা পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। কিয়েভে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সন্দেহভাজন 2 এজেন্টকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। রবিবার একটি অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। এসবিইউ জানায়, বৃহস্পতিবার কিয়েভে এসবিইউর কর্নেল ইভান ভোরোনিচকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রবিবার 2 ব্যক্তিকে আটক করতে গেলে সংঘর্ষে তারা নিহত হন। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি গুপ্তচর বৃত্তি ও পাল্টা গুপ্তচর দমন অভিযান 2 দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। চূড়ান্ত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও ট্রাম্প এখন তাকে দায়ী করছেন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দায়িত্ব গ্রহণের 24 ঘন্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। কিন্তু 4 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সম্প্রতি আসিয়ান সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। কিন্তু বৈঠকের পর রুবিও জানান, যুদ্ধ বন্ধে রাশিয়ার আচরণে হতাশ ও বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের এই মনোভাব পরিবর্তন ইউক্রেনের জন্য আশীর্বাদ বয়ে আনে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, কিন্তু রবিবার থেকে যুক্তরাষ্ট্র আবারও সামরিক সহায়তা শুরু করেছে তাদের। যদিও এই অস্ত্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের আচরণ বরাবরই লেনদেন ভিত্তিক, তাই প্রশ্ন উঠছে পুতিনের বিরুদ্ধে তার এই অবস্থান কতটা স্থায়ী থাকবে। অতীতে একাধিকবার তিনি রাশিয়ার বিরুদ্ধে কথা বললেও পরে সুর নরম করেছেন, কিন্তু এবার পুতিন ট্রাম্পের কাছ থেকে পাওয়া শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করায় ট্রাম্প দেরিতে হলেও বুঝতে পেরেছেন পুতিন আসলে শান্তি চান না। ট্রাম্প ও পুতিনের মাঝে উত্তেজনা বাড়লে বড় ধরনের কূটনৈতিক সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হতে পারে। দুজনেই নিজেদের শক্তি ও মর্যাদা রক্ষার জন্য কঠিন অবস্থান নিতে পারেন। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সবশেষ মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবারের মতো 2 দেশের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করে ওয়াশিংটন। শারমিন স্বপ্না, ৭১। ইউক্রেন যুদ্ধে মস্কোকে নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়া সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে আলোচনার সময় কিম জানান তিনি মস্কোর পাশে আছেন। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে লাভরভের সাথে বৈঠক করেন কিম জং উন। KCN এর প্রতিবেদনে বলা হয়, কিম জং উন নিশ্চিত করেছেন ইউক্রেন সংকট মোকাবিলায় রুশ নেতৃত্বকে উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। এছাড়া আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। রাশিয়া ও উত্তর কোরিয়া 2 দেশের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় ঐতিহাসিক সফরে গেলে দেশ দুটি সামরিক চুক্তি সই করে। এতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত শর্ত যুক্ত রয়েছে।
যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমে ইংল্যান্ডের এসেক্সের সাউথ এন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্রাফট B-200 উড়োজাহাজ। বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি, কিন্তু ওড়ার পর মুহূর্তেই তা বিধ্বস্ত হয়। এদিকে এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানায়, এটি এক প্রকার ছোট উড়োজাহাজ। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে কতজন যাত্রী ছিল কিংবা আদৌ ছিল কিনা সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা। এছাড়া কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়েও জানা যায়নি। দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার 3 শীর্ষ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। হামলা বিষয়ে একাধিক বিবৃতি দিয়েছে সংগঠনটি। তারা জানায়, রবিবার মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাবাহিনীর প্রথম দফার ড্রোন হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডার নিহত ও আরও 19 জন আহত হয়েছেন। পরে দ্বিতীয় দফায় হামলায় তাদের আরও 2 জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এছাড়া হামলায় উলফার আরও অনেক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগামী 5 আগস্ট দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI। দলটির নেতারা জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনীকে ইমরান খানকে মুক্ত করতে বাধ্য করা হবে। শনিবার শুরু হবে আন্দোলনটি। এদিকে PTIর এই আন্দোলন দমাতে কাজ শুরু করেছে দেশটির পুলিশ। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।